বৃদ্ধি, যা ইংরেজিতে বলা হয় গ্রোথ। বৃদ্ধি হলো পরিমাণগত বা কোয়ান্টিটেটিভ পরিবর্তন, যা পরিমাপ করা যায়। অর্থাৎ কি না, বৃদ্ধি বলতে বোঝায় শারীরিক আকার, ওজন এবং অঙ্গ প্রত্যঙ্গের পরিমাণগত পরিবর্তন, যেমন উচ্চতা, ওজন ইত্যাদি বাড়া। এরপর প্রকৃতি, বৃদ্ধি মূলত দৈহিক পরিবর্তন। সময়কাল, একটি নির্দিষ্ট বয়সের পর বৃদ্ধি কিন্তু থেমে যায়। বৃদ্ধিকে আমরা পরিমাপ করতে পারি, যেমন ইঞ্চিতে, কিলোগ্রামে ইত্যাদিতে। কারণ কোষ বিভাজন এবং প্রসারণের ফলে আমাদের দেহের আকার আয়তনের বৃদ্ধি ঘটে। বৃদ্ধি বিকাশের একটি অংশ মাত্র। বিকাশের জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করে বৃদ্ধি। এরপর আসা যাক বিকাশে। বিকাশ কি? বিকাশের ইংরেজি হচ্ছে ডেভেলপমেন্ট। সংজ্ঞা: বিকাশ হলো একটি গুণগত এবং পরিমাণগত উভয় প্রকারের পরিবর্তন এর সামগ্রিক প্রক্রিয়া। এর মাধ্যমে ব্যক্তির কর্মক্ষমতা ও দক্ষতার উন্নতি ঘটে। অর্থাৎ এই বিকাশের মধ্যে একটা পার্ট হচ্ছে দৈহিক বিকাশ, তার মধ্যে সেটাই হচ্ছে কিন্তু আমাদের বৃদ্ধি। এরপরের বৈশিষ্ট্যগুলো কিছুগুলো দেখে নেওয়া যাক। গুণগত ও পরিমাণগত, এর মধ্যে শারীরিক পরিবর্তন, হ্যাঁ, যেটা পরিমাপ করতে পারছি। এছাড়া মানসিক, সামাজিক, আবেগিক, নৈতিক পরিবর্তন উভয়ই অন্তর্ভুক্ত। এটা একটা জীবনব্যাপী বা আজীবন প্রক্রিয়া, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ চলতে থাকে। সঞ্চয়ী ও ধারাবাহিক, এটি সুনির্দিষ্ট এবং ধারাবাহিক প্রক্রিয়ায় চলে এবং পূর্ববর্তী অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিন্তু এটা আস্তে আস্তে সঞ্চিত হতে থাকে। অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবর্তন, এটি শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক দক্ষতা বা কার্যকারিতার মতো অভ্যন্তরীণ পরিবর্তনগুলিকেও কিন্তু এটা বোঝায়। গতিশীল, বিকাশের গতি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম কিন্তু হয়। এরপর আসা যাক বিকাশের নীতিসমূহ। বিকাশের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো হচ্ছে, একটা হচ্ছে নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস। বিকাশ জন্মপূর্ব অবস্থা অর্থাৎ প্রিনেটাল স্টেজ, একদম মাতৃ গর্ভ থেকে কিন্তু শুরু হয় এবং কতক্ষণ চলে না, মৃত্যু পর্যন্ত এটি চলে। এটি কখনোই থেমে যায় না, তাই এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া করা হয়। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট জায়গা, জীবনব্যাপী প্রক্রিয়া। এরপর বিকাশ হলো বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। বিকাশের জন্য বংশগতি বা পরিবেশ উভয়েরই প্রয়োজন হয়। ভালো বংশগতি এবং ভালো পরিবেশের ফলে কিন্তু বিকাশ সর্বোত্তম হয়। বিকাশ শুধুমাত্র বংশগতি বা পরিবেশের উপর নির্ভরশীল নয়, যে কোনো একটার উপর নির্ভরশীল নয়, কিন্তু বংশগতি এবং পরিবেশের গুণফল বা মিথস্ক্রিয়ার ফল হচ্ছে কিন্তু আমাদের বিকাশ। বিকাশ ইকুয়ালস টু বংশগতি গুণিত পরিবেশ, এটা আমরা বলতে পারি। বংশগতি বিকাশের ক্ষমতা বা ভিত্তি তৈরি করে, আর পরিবেশ সেই ক্ষমতার প্রকাশে কিন্তু সাহায্য করে। তার প্রশ্ন যদি পড়ে সর্বোত্তম বিকাশের জন্য কি দরকার, না বংশগতি এবং পরিবেশ দুটোই ভালো দরকার। বিকাশের হার ব্যক্তিগত, ডেভেলপমেন্ট রেট ইজ ইন্ডিভিজুয়াল। বিকাশের ধারা সব শিশুর ক্ষেত্রে একই, কিন্তু বিকাশের গতি বা হার এক শিশু থেকে অন্য শিশুর মধ্যে ভিন্ন হয়, সবার একই রকম ধরনের হয় না হারটা। এই কারণে যমজ শিশুদের মধ্যেও কিন্তু বিকাশের কিছু পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি। এরপর হলো বিকাশ হলো ক্রমসংযোজনশীল, ডেভেলপমেন্ট ইজ কিউমুলেটিভ। বিকাশ ক্রমবর্ধমান এবং সংযোজনশীল। বিকাশের কোনো একটি স্তরের অবস্থা তার পূর্ববর্তী স্তরের বিকাশের সমষ্টিগত ফল। আচরণের কোনো পরিবর্তন হুট করে হয় না, বরং পুরনো অভিজ্ঞতা এবং আচরণের সঙ্গে যুক্ত হয়ে নতুন রূপ নেয়। বিকাশ একটি সুসংবদ্ধ এবং সুশৃঙ্খল প্রক্রিয়া, ডেভেলপমেন্ট ইজ অর্ডারলি অ্যান্ড সিকোয়েন্সিয়াল। বিকাশ একটি নির্দিষ্ট নিয়ম বা ধারা মেনে চলে, যেমন শিশু প্রথমে হাঁটার আগে হামাগুড়ি দেয়, কথা বলার আগে তোতলামি করে। এটি কোনো বিক্ষিপ্ত বা এলোমেলো প্রক্রিয়া নয়, এটি দুটি নির্দিষ্ট অভিমুখ অনুসরণ করে। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট এই দুটো টপিক রয়েছে সেফালোকয়েডাল এবং প্রক্সিমোডিস্টাল। সেফালোকয়েডাল বলতে বিকাশটা প্রথমে আগে মাথার দিকে হয়, তারপর পায়ের দিকে হয়। মাথা থেকে হাত পা দিকের থেকে আস্তে আস্তে পায়ের দিকে বিকাশ হয়। এইটাকে বলা হয়, এই বৈশিষ্ট্যকে বলা হয় সেফালোকয়েডাল।
এবং বিকাশ হয় কেন্দ্র থেকে পরিধির দিকে। হ্যাঁ, এটাকে বলা হয় প্রক্সিমো ডিস্টাল, শরীরের কেন্দ্র থেকে পরিধির দিকে। এটার একটা ভালো এক্সাম্পল, যেমন শিশু যখন কোনো একটা বলকে ধরে তখন তার কিন্তু কম বয়সে কি হয়, পুরো দুটো হাত দিয়ে ওটাকে ধরার চেষ্টা করে, কিন্তু যখন শিশু আস্তে আস্তে বড় হয় কিন্তু সে তখন একটা হাতেই ওই বলটাকে কিন্তু ধরে নিতে পারে, একটা হাত দিয়ে। এটাই হচ্ছে, প্রথমে শরীরের কেন্দ্রের দিকের বিকাশটা আগে হয়, তারপরে পরিধির দিকের বিকাশ ঘটে। বিকাশ সাধারণ থেকে নির্দিষ্টের দিকে হয়, ফ্রম জেনারেল টু স্পেসিফিক। বিকাশের প্রাথমিক স্তরে শিশু যে কোনো উদ্দীপনার প্রতি সাধারণ প্রতিক্রিয়া দেখায়, পরে ধীরে ধীরে তার নির্দিষ্ট বা বিশেষ প্রতিক্রিয়ায় পরিণত হয়। এরপর দেখা যাক উদাহরণ। যেমন প্রথমে কোনো জিনিস ধরার জন্য শিশু পুরো হাত ব্যবহার করে, পরে শুধুমাত্র আঙ্গুল ব্যবহার করে। বিকাশের বিভিন্ন দিকের মধ্যে পারস্পরিক সম্পর্ক বর্তমান। যেমন দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত, একে অপরের উপর কিন্তু প্রভাব ফেলে। যেমন শারীরিক বিকাশ ভালোভাবে না হলে কিন্তু সেক্ষেত্রে মানসিক বিকাশ হয় না। সামাজিক বিকাশ, যেমন ভাষার বিকাশ ভালোভাবে হবে না যদি আমাদের কি দৈহিক বিকাশটা ঠিকভাবে না হয়। এই ধরনের জিনিস, যে কোনো শিশুর দৈহিক বিকাশ যদি ভালো হয় তার মানসিক সামাজিক বিকাশও তুলনামূলকভাবে দ্রুত হয়। বিকাশ ভবিষ্যৎবাণীযোগ্য, যেমন যেহেতু বিকাশ একটি নির্দিষ্ট ধারা বা নিয়ম মেনে চলে, তাই শিশুর বর্তমান অবস্থা থেকে তার ভবিষ্যৎ আচরণ বা দক্ষতা সম্পর্কে মোটামুটিভাবে পূর্বাভাস বা প্রেডিকশন দেওয়া যায়। এরপর পরিণমনের দিকে চলে আসি। পরিণমন জিনিসটা কি, ইংরেজি টার্ম ম্যাচুরেশন। এই ম্যাচুরেশন দিয়ে কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারছি যে পরিমাণ হলো বংশগত বা জন্মগত কারণে শিশুর মধ্যে স্বাভাবিকভাবে আসা পরিবর্তন, যা শিক্ষার উপর নির্ভরশীল নয়। এটি আচরণের সেই সব পরিবর্তন যা জিনগত ব্লুপ্রিন্ট অনুযায়ী সময়ের সাথে সাথে ঘটে। মানে এটার জন্য কিন্তু কোনো অনুশীলনের দরকার হয় না। যেমন একটা হৃৎপিণ্ড একটা নির্দিষ্ট সময়ে যেয়ে তার পরিপক্কতা লাভ করে, এই জায়গাটাকে বলা হয় পরিণমন। এটার জন্য কিন্তু কোনো অনুশীলনের দরকার হয় না। এটি সম্পূর্ণভাবে জৈবিক বিকাশের উপর নির্ভরশীল, বংশগতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন বসতে শেখা, দাঁড়াতে শেখা, হাঁটতে শেখা, বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন, এগুলি শেখার জন্য শিশুকে প্রশিক্ষণ দিতে হয় না। এরপর বিকাশের সাথে সম্পর্ক। পরিণমন বিকাশের একটি অপরিহার্য শর্ত। পরিণমনের মাধ্যমে বিকাশের পথ প্রশস্ত হয়। যেমন হাঁটার জন্য পায়ের পেশিগুলির কিন্তু পরিপক্কতা জন্মার প্রয়োজন। এছাড়াও যেমন অঙ্কন করার জন্য, কোনো একটা ছবি ড্রয়িং করার জন্য, ছবি আঁকার জন্য কিন্তু হাতের যে পেশিগুলো রয়েছে, হাতের পেশিরও কিন্তু কী করতে হবে, যথেষ্ট পরিণমন হতে হবে, তবেই কিন্তু সে ছবিটা ভালোভাবে আঁকতে পারবে। এই জিনিসটাকেই বলা হয় পরিণমন। এরপরে আমাদেরকে দেখে নিতে হবে বৃদ্ধি, বিকাশ ও পরিণমনের মধ্যে বেসিক পার্থক্য কী। এই পার্থক্য দেখেই কিন্তু আমাদের জিনিসটা বুঝতে সহজ হবে। দেখো, একদিকে দেখেছি বৃদ্ধি, একদিকে বিকাশ এবং একদিকে পরিণমন। বৃদ্ধি কি, বৃদ্ধির প্রকৃতি কি না, বৃদ্ধি পরিমাণগত পরিবর্তন, যেমন ওজন, উচ্চতা ইত্যাদি। বিকাশ বা ডেভেলপমেন্ট হচ্ছে গুণগত বা পরিমাণগত উভয় পরিবর্তন। যেমন দক্ষতা, কার্যকারিতা, তার সাথে এই পরিবর্তনটা রয়েছে, উচ্চতা এটাও রয়েছে। আর পরিণমন কি না, স্বতঃস্ফূর্ত জৈবিক পরিবর্তন যা বংশগতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। হেরিডিটি। এবারে ক্ষেত্র, প্রধানত দৈহিক বা শারীরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ। বিকাশ কি, দৈহিক বিকাশ হয়, মানসিক হয়, সামাজিক, প্রাক্ষবিক, এই সামগ্রিক দিকটা অলরাউন্ড জিনিসটা হয় কিন্তু বিকাশ। পরিণমন কি না, পরিণমনের ক্ষেত্র হচ্ছে মূলত অভ্যন্তরীণ জৈবিক এবং স্নায়বিক দিকের পরিপক্কতা। সময়কাল, জীবনের একটি নির্দিষ্ট বয়সে সাধারণত কৈশোর পর্যন্তই বৃদ্ধি হয়, তারপর এটা থেমে যায়। তারপর হয়তো ওজন বাড়ে কিন্তু সেটা শরীরের মেদ বাড়ে, সেটাকে আমরা বৃদ্ধি হিসেবে ধরব না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমৃত্যু নিরবিচ্ছিন্নভাবে কিন্তু আমাদের বিকাশ চলতে থাকে। আর জীবনের প্রাথমিক পর্যায়ে স্বাভাবিকভাবে পূর্ণতা লাভ করে। যেমন একটা হৃৎপিণ্ড একটা নির্দিষ্ট বয়সে গিয়ে পরিপূর্ণতা লাভ করে। হাত পায়ের পেশিগুলো সেম, এই জিনিসটা। পরিমাপ, প্রত্যক্ষভাবে পরিমাপ করা যায়, যেমন ওজন মাপে কেজি দ্বারা, উচ্চতা সেন্টিমিটার, ফুট ইত্যাদি দ্বারা। এটা কি, বিকাশ কিন্তু কার্যকারিতা দেখে, তার আচরণ দেখে পরোক্ষভাবে আমাদের বুঝে নিতে হয়। আচরণের পরিবর্তন দেখে বোঝা যায়, পরিমাপ করা কঠিন হয়। আচরণের পরিবর্তন দেখে আমরা বুঝতে পারি যে পরিণমন হয়ে গেছে। কারণ কোষ বিভাজন এবং প্রসারণের ফলে ঘটে।
পরিণমন এবং শিকন এই অভিজ্ঞতার মিথস্ক্রিয়ার ফল হচ্ছে কিন্তু বিকাশ। এটাকেও আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। একটা হচ্ছে আমরা পেলাম কি না বংশগত ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল, এছাড়াও বিকাশের জন্য কি দেয় পরিণমন এবং শিখন, এটাও কিন্তু এটার মিথস্ক্রিয়ার ফল হচ্ছে কিন্তু বিকাশ। এরপর পরিণমন, পরিণমনের কারণ কি ব্যক্তির বংশগত সুপ্ত বৈশিষ্ট্যের প্রকাশ, এটাই হচ্ছে পরিণমন। শিখন ও প্রশিক্ষণ, অনুশীলনের সামান্য প্রভাব দেখা যেতেও পারে, কিন্তু শিখনের ক্ষেত্রে শিখনের উপর পুরোপুরি নির্ভরশীল কিন্তু বিকাশ। এবং পরিণমন কিন্তু শিখন প্রশিক্ষণ কোনোটার উপরেই নির্ভরশীল নয়, এটার জন্য পরিণমনের জন্য কিন্তু শিখন বা প্রশিক্ষণ প্রয়োজন নেই। এরপর টেট নিয়ে বৃদ্ধি ও বিকাশ ও পূর্ববর্তী বছরের কিছু প্রশ্ন আমরা দেখে নিই, যেগুলো টেটে পড়েছিল কোনো না কোনো টেটে। দেখো প্রথমে রয়েছে নিচের কোন বিবৃতিটি বৃদ্ধি সম্পর্কে সঠিক নয়। দেখো বৃদ্ধি হলো পরিমাণগত পরিবর্তন, এটা ঠিক, কিন্তু বৃদ্ধি পরিমাপ করা যায়, অবশ্যই এটাও ঠিক। বৃদ্ধিকে আমরা ওজন সেন্টিমিটার, কেজিতে বা সেন্টিমিটারে পরিমাপ করতে পারি। বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত চলে, এটাও ঠিক কথা। বৃদ্ধি একটি গুণগত প্রক্রিয়া, বৃদ্ধি কিন্তু গুণগত প্রক্রিয়া নয়। তাহলে বৃদ্ধি হচ্ছে একটি গুণকৃত প্রক্রিয়া, এইটা হচ্ছে সঠিক নয়। এটা কত সালে পড়েছিল? সিটেট 2018 সালে করেছিল। বিকাশ বা ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়? বিকাশ হচ্ছে শুধুমাত্র শারীরিক পরিবর্তন, গুণগত এবং পরিবর্তন উভয় পরিবর্তন, শুধুমাত্র উচ্চতা বা ওজনের বৃদ্ধি, শুধুমাত্র মানসিক দক্ষতার বৃদ্ধি। দেখো এখানে শুধুমাত্র শারীরিক পরিবর্তন কিন্তু বিকাশ নয়, বিকাশ শুধুমাত্র শারীরিক পরিবর্তন হচ্ছে বৃদ্ধি। তাহলে এর সাথে কি থাকতে হবে না গুণগত এবং পরিবর্তন এবং পরিমাণগত পরিবর্তন, এই উভয় পরিবর্তনই কিন্তু হচ্ছে বিকাশ। এটা আমরা একটু আগেই পড়লাম। দেখো এটা খুব ইম্পর্টেন্ট, 2011 সালে সিটেটে পড়েছিল, 14 সালে পড়েছিল, আবার সিটেটেও আরেকবার পড়েছিল। শিশু বিকাশের প্রক্রিয়াটি শুরু কখন হয় না? শিশু বিকাশের প্রক্রিয়াটা আমি বলেছি একদম মায়ের ভ্রূণ অবস্থা থেকে, মায়ের পেটে থাকা ভ্রূণ অবস্থা থেকে। তাহলে হচ্ছে কি প্রসব পূর্ণ অবস্থা থেকে আমাদের এটা শুরু হয়। জন্ম থেকে বললে কিন্তু ভুল হয়ে যাবে। এটাও সিটেট 2014 সালে কিন্তু পড়েছিল। এরপরে আসি নেক্সট প্রশ্নতে। বিকাশের নীতিসমূহ থেকে কি প্রশ্ন এসেছিল? বিকাশ মাথা থেকে পায়ের দিকে হয়, একটু আগেই বললাম। এই নীতিকে কি বলে? এই নীতিকে বলা হয় থাকে সেফালো-কয়ডাল নীতি বা প্রিন্সিপাল। আর প্রক্সিমো-ডিস্টাল নীতি এরপরেই আছে। এটা হচ্ছে মাথা থেকে পা, আর এই প্রক্সিমো-ডিস্টালটা হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দিকে যাবে। দেখো পরেরটায় রয়েছে, এটাও কিন্তু ডাব্লিউবি টেটেও পড়েছিল, সিটেটেও পড়েছিল। দেখো বিকাশের কোন নীতি অনুসারে শিশু প্রথমে তার কেন্দ্রীয় অঙ্গগুলির নিয়ন্ত্রণ অর্জন করে, পরে বাহ্যিক অঙ্গগুলির নিয়ন্ত্রণ অর্জন করে? এই পদ্ধতিটা হচ্ছে আমাদের প্রক্সিমো-ডিস্টাল নীতি। এইটা প্রথমে কেন্দ্র তারপরে পরিধির দিকে হয়, এটা হচ্ছে আমাদের প্রক্সিমো-ডিস্টাল নীতি। এটা পড়েছিল 2016 সালে, 2022 সালে। এরপর শিশু বিকাশের গতি সব শিশুর ক্ষেত্রে একই রকম হয় না, তবে বিকাশের ক্রম বা ধারা একই থাকে। এটি বিকাশের কোন নীতি? দেখো শিশু বিকাশের গতি সব শিশুর ক্ষেত্রে একই রকম হয় না, তাহলে কি হবে? সব শিশুর ক্ষেত্রে যদি একই রকম না হয়, তাহলে বিকাশের গতি সব শিশুর ক্ষেত্রে একই রকম হয় না, সেটা কি হচ্ছে না ব্যক্তিগত পার্থক্যের নীতি। সবার ক্ষেত্রে আলাদা আলাদা, তাহলে ব্যক্তিগত পার্থক্যের নীতি হবে। সহজে বোঝা যাচ্ছে, এটা সিটেট 2011 সালে পড়েছিল। কোশ্চেনগুলো খুবই সহজ হয়, একটু বুঝলেই হচ্ছে। এবার পরিণমন ও পরিবেশের প্রভাব থেকে বংশগতি দ্বারা নির্ধারিত সেই পরিবর্তন যা কোনো প্রশিক্ষণ বা অনুশীলন ছাড়াই নির্দিষ্ট সময়ে স্বাভাবিকভাবে আসে, একে কি বলে? একে আমরা একটু আগেই পড়লাম, একে বলে পরিণমন বা ম্যাচুরেশন। এটাও সিটেটে পড়েছিল। শিশু বিকাশে বংশগতি এবং পরিবেশ এর ভূমিকা সম্পর্কে নিচের কোনটি সত্য? শিশু বিকাশে বংশগতি এবং পরিবেশ এর ভূমিকা সম্পর্কে নিচের কোনটি সত্য? না দেখো বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়া বিকাশের মূল কারণ, এটা কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি। বংশগতি এবং পরিবেশ দুটোর মিথস্ক্রিয়ার ফল হচ্ছে বিকাশ, এটা হবে আমাদের রাইট অ্যান্সার। বাকিগুলো দেখো একে অপরের সঙ্গে সম্পর্কিত নয়, এটাও ঠিক, ভুল। বংশগতি শিশুর বিকাশে বেশি প্রভাব ফেলে না, না দুটোই প্রভাব ফেলে, বংশগতি পরিবেশ। হ্যাঁ, এই দুগুলো একদম ক্রস মার্ক, এটা হচ্ছে আমাদের ঠিক। এটা 2016 সালে সিটেটে পড়েছিল। বিকাশের স্তর ও পর্যায়,
স্টেনলি হল এর মতে বিকাশের কোন পর্যায়টি ঝড় ঝঞ্ঝার সময়? এটা একটু ভাবলেই আমরা সহজেই পারবো যে বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল, এইটা হচ্ছে কিন্তু ঝড় ঝঞ্ঝার সময়। এটা বিশেষ করে স্টেনলি হল বলেছিলেন। তাহলে এটার উত্তর হচ্ছে কৈশোরকাল। এটাও পড়েছিল কত সালে? না সেটের 2014 এবং 2017 সালে আগেরটা পড়েছিল। এরপর খেলনা খেলার বয়স, টয় এজ, সাধারণত বিকাশের কোন পর্যায়কে বোঝায়? টয় এজ কখন হয়? না শৈশবকালেই টয় নিয়ে খেলার চেষ্টা করে, 2 বছরের পর থেকে সাধারণত। এখানে যা অপশান আছে 2 থেকে 6 বছর, এই সময়টা কিন্তু টয় এজ নামে পরিচিত। তাহলে এটাকে বলবো প্রারম্ভিক শৈশবকাল অপশান অনুযায়ী। এটা 2013 সালে সিটেটে পড়েছিল। শিশুরা দলের খেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করা শুরু করে বিকাশের কোন স্তরে? শিশুরা দলের খেলায় টিম গেমসে কখন হয়? না এটা সাধারণত হয় 6 থেকে 12 বছরে। এই সময় দল গঠনের সময়। এটা নেক্সট ক্লাসে আমরা যখন পড়বো তখন আরও ভালোভাবে বুঝবো বিকাশের সম্পর্কে। তো এইটাই, এই যে দল খেলার বয়স হচ্ছে, দলগত খেলায় অংশগ্রহণ করার বয়স হচ্ছে কিন্তু 6 থেকে 12 বছর। এটা উত্তর বাল্যকাল হয়, হ্যাঁ, লেট চাইল্ডহুড বলা হয়। সাধারণত 0 থেকে 5 বছর হয় শৈশবকাল, 5 থেকে 12 বছর হয় বাল্যকাল, 12 থেকে 18 বছর পর্যন্ত হয় কৈশোরকাল এবং 18 থেকে প্লাস হচ্ছে প্রাপ্তবয়স্ক অবস্থা সাধারণত। এরপর বিভিন্ন বিজ্ঞানী, মনোবিজ্ঞানী সেগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। তো যাই হোক, দল গঠন হলে 6 থেকে 12 বছরের উত্তর বাল্যকালটাই হবে। এরপর দেখো, একজন শিক্ষক জানেন যে একজন শিক্ষার্থীর শারীরিক বিকাশের কারণে তার শিক্ষণ প্রভাবিত হতে পারে। শিক্ষাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই ধারণাটি সমর্থন করে কোনটা? না দেখো, শারীরিক বিকাশের কারণে তার শিক্ষণ প্রভাবিত হতে পারে, এইটা দেখা যাক অপশানগুলো কি। না বিকাশ বহুমাত্রিক এবং আন্তঃসম্পর্কিত, বিকাশের গতি পৃথক হতে পারে, বৃদ্ধি বিকাশ থেকে সম্পূর্ণ আলাদা, এটা তো কোনোভাবেই নয়, বৃদ্ধি সবসময় বিকাশের আনুপাতিক। তো দেখো, শারীরিক বিকাশের কারণে তার শিক্ষণ প্রভাবিত হতে হবে, একে অপরের সঙ্গে সম্পর্কিত, আন্তঃসম্পর্কিত এই কথাটা আসছে। তাহলে এটাই আমরা বিকাশের একটা বৈশিষ্ট্য, বিকাশ বহুমাত্রিক, হ্যাঁ, বিভিন্ন দিকের সঙ্গে সম্পর্কিত। তাহলে বিকাশ হচ্ছে বহুমাত্রিক এবং আন্তঃসম্পর্কিত, এটা হচ্ছে সঠিক উত্তর। এটাও কিন্তু সম্ভবত সিটেটে পড়েছিল এবং 2017 সালে সিটেটে এটা পড়েছিল অপশানটা। তো এই ছিল আমাদের 12টা কোশ্চেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক দিয়ে জানাও পরবর্তীকালে আরও যাতে ভিডিও বানাতে পারি এবং সম্পূর্ণ কোর্সটা আমি ফ্রিতে ইউটিউবে দিতে পারি। ধন্যবাদ।